কাশিমপুর গ্রামে এক রূপালী নামের এক মহিলা তার মেয়েকে নিয়ে বাস করত। তার আপন বলতে কেউ ছিল না। তার মেয়ে টিনা যখন ছোট তখন তার স্বামী মারা যায়। নিজেই অন্যের বাসায় কাজ করে অনেক কষ্টে তার মেয়েকে বড় করে তুলেছে। একদিন, মা টিনা, টিনা, কোথায় গেলি মা? হ্যাঁ মা, বলো, ডাকছো কেন? মারে, তোর জন্য খাবার রেখেছি, খেয়ে বাসাতেই খেলবি কিন্তু বাহিরে যাস না। আমি তোর রঙ্গনা মাসির বাসায় কাজ করতে গেলাম। আচ্ছা মা, ঠিক আছে, তুমি এত চিন্তা করো না তো, আমি বাসাতেই থাকবো। এরপর রূপালী রঙ্গনার বাসায় কাজ করতে যায়। কাজ শেষে যখন সে বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় গ্রামে কিছু লোক একসাথে ভিড় বেঁধেছে। তারপর রূপালী সেখানে যায়। কি গো দিদি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর তোমরা সবাই এভাবে ভিড়ই বা বেঁধেছো কেন? সে কি, তুমি জানো না গ্রামে কি হয়েছে? না তো বৌদি, কি হয়েছে গো? এই গ্রামে এক ভাইরাসের আবির্ভাব হয়েছে। ছোট ছোট বাচ্চাদের বেশি করে এই ভাইরাস আক্রমণ করছে। এ কোন অমঙ্গল হচ্ছে গো, আমরা বুঝতে পারছি না। সে কি গো, এ তো খুবই ভয়ানক। তা বৌদি, এ ভাইরাস থেকে রক্ষার কোনো উপায় নেই? তা আমি জানি না গো, সবই উপরওয়ালার হাতে এখন। কি যে হবে আমাদের। এ কথা শুনে রূপালী খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার মেয়েকে নিয়ে অনেক ভয়ে ভয়ে ছিল। রূপালী যখন আনমনে বাসায় ফিরছে তখন টিনা বলে, মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি এত আনমনে কেন? মারে, তুই বাহিরে যাস না। আমাদের গ্রামে এক ভাইরাসের আবির্ভাব হয়েছে। এতে ছোট বাচ্চারা বেশি ঝুঁকিপূর্ণ। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে মা। মা, তুমি চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। তুমি এমনি এমনি চিন্তা করছো। এভাবেই মা মেয়ের দিন কাটছিল। একদিন রূপালী বাসায় ছিল না, কাজে গেছে। এদিকে টিনা খেলার জন্য বাহিরে গেল। এই ছোঁয়াছুঁই ভাইরাস টিনাকেও আক্রমণ করে, কিন্তু টিনা বুঝতে পারে না। সে বাসায় ফিরে তার মাকে বলতে থাকে, মা, ও মা, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মা। সে কি মা, তোর কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? এত খেলিস না তুই। খাওয়া নেই, দাওয়া নেই, সারা দিন খেলা। যা, ফ্রেশ হয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। টিনা যে অসুস্থ তার মা বুঝতে পারেনি। ধীরে ধীরে টিনা অনেক অসুস্থ হয়ে পড়ে। রূপালী ঘরে এসে দেখে টিনা মেঝেতে পড়ে আছে। টিনা, মা টিনা, তোর কি হয়েছে সোনা? তুই এভাবে পড়ে আছিস কেন? মা, তুই কথা বল। তোর কিচ্ছু হতে দিব না আমি। এরপর রূপালী এক ভৈরবী মায়ের কাছে যায় আর ভৈরবী মাকে সব কথা খুলে বলে। বাছা, তুই কান্না করিস না। আমি আগে তোর মেয়েকে দেখব, তারপর বলছি কি করতে হবে। এরপর ভৈরবী রূপালীদের বাসায় আসে আর চীনাকে দেখে। দেখে বলে, সে কি সর্বনাশ! তোর মেয়ের যে এক ডাইনির বাতাস লেগেছে। এই গ্রামে এক ভাইরাস এসেছে। এটা এক ভয়ঙ্কর ডাইনির বাতাস। তোর মেয়ের শরীর নীল হয়ে যাচ্ছে। ভৈরবী মা, এ আপনি কি বলছেন? দয়া করে আপনি আমার মেয়েকে বাঁচান ভৈরবী মা। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না।
যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। আপনি একটা বাঁচার উপায় বলেন ভৈরবী মা। তোর মেয়েকে বাঁচানোর একটা উপায় আছে। কি উপায় মা? বলুন, আমি সব করতে রাজি। শোন তাহলে, এখান থেকে 30 কিলোমিটার দূরে এক বড় বন আছে। সেই বনের পরেই লাল মাটি আর নীল মাটির দেশ আছে। লাল মাটি আর নীল মাটিতে দুটো গাছ আছে। লাল মাটিতে সোনার ফলের গাছ আর নীল মাটিতে রূপোর ফলের গাছ আছে। দুই গাছের দুটো ফল এনে ঔষধ বানিয়ে তোর মেয়েকে খাওয়াতে হবে, তবেই তোর মেয়ে সুস্থ হয়ে উঠবে। ভৈরবী মা, আমি এক্ষুনি রওনা দেব। আমি যাব সেই ফল আনতে। আমার মেয়েকে যে বাঁচাতেই হবে। কিন্তু বাছা, সেখানে যাওয়া এত সহজ নয়। তোর অনেক বাধা আসবে। যদি বাধা পেরিয়ে যেতে পারিস তবেই আনতে পারবি। এরপর রূপালী ভৈরবী মায়ের কথা মতো রওনা দেয়। যেতে যেতে রূপালী একটা বৃদ্ধার কান্নার আওয়াজ শুনতে পায়। সে কি? কে কান্না করছে? কে কে কান্না করছে? দেখি তো গিয়ে। এরপর রূপালী সে বৃদ্ধার কাছে যায় আর বলে, এ কি বুড়িমা, তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? মারে, আমার পায়ে কাঁটা লেগেছে মারে। একটু আমাকে সাহায্য কর না রে মা। আমাকে একটু ওই কুঠুরিতে রেখে আসবি? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, কেন সাহায্য করব না? এরপর রূপালী বৃদ্ধাকে তার কুঠুরিতে রেখে তার পায়ে কাঁটা বের করে দেয় আর কিছু জড়িপুটি পাতা এনে তার পায়ে লাগিয়ে দেয়। বুড়িমা, এখন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে রে মা। কিন্তু মা, তুই কোথায় যাচ্ছিস? এরপর রূপালী তার সব কথা খুলে বলে। সব শুনে বুড়িমা বলে, সে কি রে মা, লাল মাটি নীল মাটি দেশে যেতে তো তোকে রাক্ষসীর মুখাপেক্ষী হতে হবে। সে এক ভয়ঙ্কর রাক্ষসী। তুই চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। এরপর বৃদ্ধা এক জাদু করে একটা বড় তলোয়ার নিয়ে আসে আর সেটা রূপালীকে দিয়ে বলে, নে মা, এই নে, এই তলোয়ারটা নে। ওই রাক্ষসী যখন তোকে ধরতে আসবে, ওর পেটে এই তলোয়ার ঢুকে দিবি। ওই রাক্ষসী সাথে সাথে ভস্ম হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমি তবে এখন আসি গো, আমার হাতে যে সময় নেই। এভাবে রূপালী অনেক বাধা পেরিয়ে সে বড় জঙ্গলে চলে আসে। আর জঙ্গলে এগোতেই রাক্ষসী বলে ওঠে, এই, কে রে? কার এত বড় সাহস আমার রাজ্যে এসেছে? আজ তার রেহাই নেই। হা 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 হা। রাক্ষসী এ কথা বলে রূপালীকে খেতে আসে। আর তখনই রূপালী তলোয়ারটি দিয়ে রাক্ষসীর পেটে ঢুকিয়ে দেয় আর রাক্ষসী সেখানেই মারা যায়। এরপর রূপালী সে জঙ্গল পেরিয়ে লাল মাটি নীল মাটির দেশে আসে। আর সে লাল মাটির সোনার গাছ আর নীল মাটির রূপোর গাছ দেখতে পায়। এই তো আমি এসে গেছি। তাড়াতাড়ি ফল দুটো ছিঁড়ে নেই। এ কথা বলে রূপালী লাল মাটির সোনার গাছ থেকে সোনার ফল নেয় আর নীল মাটির রূপোর গাছ থেকে রূপোর ফল নেয়। সে কি? কে তোমরা? আমরা লাল পরি নীল পরি। এই লাল মাটি নীল মাটির দেশ আমাদের। রাক্ষসী আমাদের ফল বানিয়ে রেখেছিল। আজ তুমি আমাদের রক্ষা করেছো। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তোমার অবস্থার কথা জানি। এরপর লাল পরি জাদু করে একটা মাদুর আর এক হাড়ি স্বর্ণ রূপালীকে দেয়।
এরপর রূপালী পরীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় আর ভৈরবী মাকে ফল দুটি দেয়। ভৈরবী মা ঔষধ বানিয়ে টিনাকে খাইয়ে দেয় আর টিনা সুস্থ হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ ভৈরবী মা। আয় মা টিনা, আমার বুকে আয় সোনা। এরপর ভৈরবী মা সেখান থেকে চলে যায় আর রূপালী তার মেয়েকে নিয়ে সুখী দিন কাটাতে থাকে। দেবপুর গ্রামে কমলা নামের এক বৃদ্ধা তার নাতনি কলিকে নিয়ে থাকতো। কলি যখন ছোট ছিল তখন তার বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই থেকে কমলা তার নাতনিকে অনেক কষ্টে বড় করেছে। একদিন কলি তার ঠাকুমাকে বলে, ঠাকুমা, ও ঠাকুমা, তুমি আমাকে একটা পুতুল কিনে দিবে? দিদি ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই, তোকে কিভাবে পুতুল কিনে দিব বল? আমি তো জানি তুমি আমাকে পুতুল কিনেই দেবে না। যতবার পুতুল কিনে চাই একই কথা বলো, ভালো লাগে না আমার। দিদি ভাই, তুই কাঁদিস না রে। আমি 100 বার কাঁদবো, সবার কত পুতুল, শুধু আমার একটা পুতুল নেই। আচ্ছা, তুই কাঁদিস না দিদি ভাই, আমাদের ছোট জমির ফসলগুলো বিক্রি হলে তোকে একটা পুতুল কিনে দিব। তুমি সত্যি বলছো ঠাকুমা? এবার কিন্তু কিনে দিতেই হবে, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, এবার খেয়ে নিয়ে দেখিনি। এভাবে কোলে ছোট ছোট জেদ করত, কিন্তু কমলার পক্ষে জেদ পূরণ করার সামর্থ্য নেই। একদিন কলি খেলতে যায়। কি রে রিয়া, তোরা খেলছিস? আমাকে খেলায় নে না রে। না না, তুই ভাগ এখান থেকে, তোর পোশাকের যা অবস্থা, ছি, যা যা এখান থেকে, তোর সাথে আমরা খেলবো না। তোরা এভাবে কেন বলছিস? আমার সাথে খেললে তোদের কি হবে? নে না রে আমাকে খেলতে, আমাকে কেউ খেলতে নেয় না। তোকে বলছি না এখান থেকে চলে যেতে, তোর মতো গরিবের সাথে আমরা খেলবো না। যা বলছি যা, দূর হয় এখান থেকে। এরপর কলি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আমি গরিব বলে কেউ আমার সাথে মিশে না। বাড়িতে গিয়ে ঠাকুমার কাছে জামা কিনে যাব। এরপর কলি বাড়িতে যায়। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় তুমি? কি রে দিদি ভাই, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে তোর? ঠাকুমা জানো, আমি গরিব বলে কেউ আমাকে খেলতে নেয় না। আমি নাকি নোংরা, তুমি আমাকে একটা জামা কিনে দাও না ঠাকুমা। দিদি ভাই, এত বায়না ধরিস, আমি তোকে কিভাবে কিনে দিব বল? আমরা তো ঠিকভাবে খেতেই পারি না, তোর শখ আহ্লাদ আমি কি করে পূরণ করব? বুঝতে পেরেছি, কিনে দিবে না তো? লাগবে না কিছু তোমার। এ বাড়িতে আমি থাকবোই না, তুমি আমাকে একটু ভালোবাসো না। আমি চলে যাচ্ছি, আর আসবো না। দিদি ভাই, যাস না, শোন আমার কথা। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, পেটে খিদে লাগলে ঠিকই চলে আসবে। কলি মনে অনেক কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে কমলাও আর তাকে খুঁজতে যায় না। এই রে, ঠাকুমার সাথে তো রাগ করে চলে এলাম। ঠাকুমা আমাকে একবার আটকালো না। ঠাকুমা আমাকে ভালোই বাসে না, রাগ করে এসেছি, বেশ করেছি, আর ফিরবো না আমি। কলি আনমনে রাস্তা হাঁটছিল আর এসব বলছিল। হাঁটতে হাঁটতে সে একটা গর্তে পড়ে যায়। এ আমি কোথায় এসে পড়লাম? কি ভয়ঙ্কর জায়গা! দেখি তো একটু আশেপাশে।
কলি একটা শয়তান ডাইনির আস্তানায় এসে পড়ে এক ভয়ঙ্কর জায়গায়। এখানে তো অনেক কঙ্কাল পড়ে আছে, এটা আমি কোথায় চলে এলাম? আমি বাড়িতে যাব। কলি যখন এসব বলছিল তখন তার সামনে এক ডাইনি চলে আসে। বাড়িতে যাবে? বাড়িতে যা দেখি কিভাবে যাস। কে 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 তুমি? আমার রাজ্যে এসে আমাকে বলছিস আমি কে? আজ তুই আমার রাতের খাবার। এই পূর্ণিমা রাতে তোকে খেয়ে নিজের শক্তিশালী হব। হ্যাঁ, খেয়ে ফেলো আমাকে। আমার বেঁচে থেকে কি লাভ? মরে যাওয়াই ভালো। এই চুপ! এখান থেকে পালানোর একদম চেষ্টা করবি না। এই কুঠুরিতে বন্দী থাক তুই। আজ রাতে আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ। এরপর ডাইনি কলিকে কুঠুরিতে বন্দী করে রাখে। কলি মনের কষ্টে বসে কান্না করে। হঠাৎ সে একটা বোতলে কি যেন দেখতে পায়। এ কি? বোতলে ওটা কি? দেখি তো গিয়ে। এরপর কলি সে বোতলটির কাছে যায় আর গিয়ে দেখে বোতলের ভিতরে এক পরী। সে কি? বোতলের ভিতরে কে যেন বন্দি হয়ে আছে। দেখি তো, মুখটা খুলে দেই। এরপর কলি বোতলের মুখটা খুলে পরীকে মুক্ত করে দেয়। কে তুমি? আমি লাল পরী। তুমি বোতলের ভিতরে বন্দি কেন? আসলে আমি রানী পরীর একমাত্র কন্যা। আমার মায়ের অনেক শক্তি। শয়তান ডাইনি আমার মায়ের জাদু দণ্ড আর তার মুকুট নিয়ে পরীরাজ্য দখল করতে চায়। তাই পরীরাজ্য থেকে আমাকে চুরি করে নিয়ে এসে বন্দি করে রেখেছে। ডাইনি রাক্ষসীটা এত খারাপ? হ্যাঁ, অনেক খারাপ। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক বছর পর মুক্তি করলে। কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? এরপর কলি পরীকে এতদিনের সব কথা খুলে বলে। এরপর পরী বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সবকিছু ঠিক করে দেব। তার আগে আমাদেরকে ওই ডাইনিকে মারতে হবে। এরপর পরী জাদু করে একটা ছুরি নিয়ে আসে। এই ছুরিটা নাও। ডাইনিটা তোমাকে খেতে আসলে তুমি তার চুল কেটে দিবে। তবে ডাইনি রাক্ষসী ভস্ম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এরপর রাক্ষসী কুঠুরিতে আসে। এই পুচকি মেয়ে, চল আমার সাথে। একে পরীকে যে বন্দি করে রেখেছিলাম, সে বোতলটা কোথায়? শয়তান ডাইনি, আজ তো শেষ দিন। এ কথা বলে কলি ডাইনির মাথার চুল কেটে দেয়। এই এই, কি করলি তুই? তোকে ছাড়বো না। এরপর ডাইনি সেখানে ভস্ম হয়ে যায়। লালপুরি, এখন থেকে আমরা মুক্ত। যাও, তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও। হ্যাঁ, চলো। আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তারপর আমি চলে যাব। এরপর পরী কলিকে বাসায় পৌঁছে দেয়। কলি, শোনো, কখনো বড়দের কথা অবাধ্য করতে নেই। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমাদের সবার উচিত বড়দের কথা মেনে চলা, অকারণে জেদ না করা। বুঝতে পেরেছো? তুমি অনেক ভালো মেয়ে, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। এরপর পরী জাদু দিয়ে একটা জামার গাছ দেয় আর এক হাড়ি স্বর্ণ দেয়। কলি, তুমি এই জামার গাছ থেকে ইচ্ছে মতো জামা পরতে পারবে আর বিক্রিও করতে পারবে। ভালো থেকো, আমি আসি। লালপরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমিও ভালো থেকো। এভাবেই তাদের অভাব দূর হয়। কলির সাথে আর কেউ খারাপ ব্যবহার করে না। কলির এখন অনেক বন্ধু। মেয়েটা যে কোথায় গেল? সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, এখনো আসার নামই নেই। সারাদিন শুধু খেলা আর খেলা। মা, ও মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও আমায়। কোথায় ছিলি সারাদিন তুই? বাহিরে সারাদিন ঘুরে এখন খেতে এসেছিস, তাই না? মা, আমি তো খেলতে গিয়েছিলাম।
সারাদিন তো শুধু খেলা আর খেলা, খেলা ছাড়া তুই কি আর কিছুই বুঝিস নাকি? যা হাত মুখ ধুয়ে আয়, আর তোকে খেতে দিচ্ছি। এরপর রিমি হাত মুখ ধুয়ে নেয় আর রিমির মা রিমিকে খাবার খেতে দেয়। হ্যাঁ রে মা, এখন যে বাহিরে অনেক রোদ, এই সময় রোদে রোদে খেলিস না, না হলে তুই অসুস্থ হয়ে পড়বি। সারাদিন বাড়িতে থাকতে আমার ভালো লাগে না মা, তাই তো খেলতে যাই মা। এখন একটু কম করে বাহিরে যাবি, বুঝলি? এখন খাবার খেয়ে নে। এরপর রিমি খাবার খেয়ে নিল। রিমির বাবা একজন কৃষক ছিল, কৃষিকাজ করে সংসার চালাতে হতো। হ্যাঁ গো, আমাদের জমিটার কি অবস্থা? এবার ফসল ভালো হবে তো? দেখি গিন্নি কি হয়। জমিতে সার দিতে হবে, আর এই রোদের কারণে জমির যে শুকিয়ে গেছে, জলও দিতে হবে। কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই, কি যে করব এবার। হ্যাঁ গো, এই নাও, এই বালাগুলো বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে জমিতে সার দিও। না গো গিন্নি, এ হয় না। আমি তোমার এই বালাগুলো বিক্রি করতে পারবো না, এটা তুমি তোমার কাছেই রেখে দাও। কিন্তু তুমি এখন এত টাকা কোথায় পাবে? একটা ব্যবস্থা হয়েই যাবে, তুমি কোনো চিন্তা করো না। আমায় এখন খেতে দাও। এরপর রাকেশের বউ রাকেশকে খাবার খেতে দিল, আর রাকেশ খাবার খেয়ে নিল। এরপর তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা রাকেশ জমিতে কাজ করছিল, আর তখনই অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। মনে হচ্ছে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লে তো ভালোই হবে, আমার জমিতে একটু জলও আসবে। এ কথা বলতে না বলতেই অনেক জোরে বৃষ্টি নামলো, আর রাকেশ বৃষ্টিতে ভিজতে লাগলো। আমি বরং এখন বাড়িতেই যাই, এখন আর আমার কোনো কাজ নেই। এ কথা বলেই রাকেশ বাড়িতে চলে এলো, আর বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ গো, তুমি চলে এসেছো? ঘরে যে থাকাই যাচ্ছে না, বৃষ্টির পানি যে পুরো ঘরে পড়ছে, ঘরের চাল যে পুরো ফুটো হয়ে গেছে। এবার কি হবে বলো তো? কি সব বলছো গিন্নি? এই যে আরেক ঝামেলায় পড়লাম, এখন তো নতুন চাল কিনে দিতে হবে। সেটাই তো করতে হবে, না হলে তো এই ঘরে থাকা যাবে না। এভাবেই অনেকদিন চলে গেল। আর একদিন রিমি রাস্তা দিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। তখনই রিমির সাথে এক বুড়ি দেখা হলো। এই ঠাকুমা, তোমার ঝুড়িতে এগুলো কিসের গাছ? এগুলো লাউয়ের গাছ রে, তুই নিবি? কিন্তু এগুলো নিতে হলে তো টাকা দিয়ে নিতে হবে, আর আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি কি আমাকে এমনিতেই দিয়ে দিবে? আমার তো এখন টাকার অনেক দরকার, কিন্তু তুই যেহেতু এত করে বলছিস, তাহলে এই নে, এটা বাড়িতে গিয়ে রোপণ করে দিস। ঠিক আছে ঠাকুমা, তোমায় অনেক ধন্যবাদ। এই বলে রিমি সেই লাউয়ের গাছ নিয়ে বাড়িতে গেল, আর ঘরের এক কোণে রোপণ করে দিল, আর সেখানে জলও দিয়ে দিল। কিরে মা, এখানে কি রোপণ করছিস? মা, আমি এখানে লাউয়ের গাছ রোপণ করলাম, এটা আমাকে এক ঠাকুমা দিয়েছে। কিন্তু এটা তুই ঘরের এক কোণে কোণে রোপণ করলি, আরো তো অনেক জায়গা আছে। কিন্তু আমি তো এটা এখানেই রোপণ করে ফেলেছি মা। আচ্ছা ঠিক আছে, এখানেই থাক বরং। সেই লাউয়ের গাছটি দেখতে দেখতেই অনেক বড় হয়ে যায়, আর জাংলা না দেওয়ার কারণে লাউয়ের ডালপালাগুলো ঘরের চালে ভর্তি হতে থাকে।
সে কি গো, লাউয়ের ডালপালাগুলো যে চালের উপর এসে পড়লো। তুমি তো একটা জানলা দিতে পারতে। আমি তো সারাদিন জমিতে কাজ করি, এজন্য তো জানলা দিতে পারিনি, কিন্তু এখন তো পুরো জালেই ডালপালা ভরে গেছে। এখন আর কিচ্ছু করতে হবে না, এমনই থাক। এভাবেই অনেকদিন চলে গেল। লাউয়ের ডালপালা পুরো চালে ভর্তি হয়ে গেল। আর একদিন রাতে অনেক জোরে বৃষ্টি হলো। এখন তো আবার বৃষ্টি পড়া শুরু হলো। এখন কি হবে? তুমি তো চাল ঠিক করনি। আরে গিন্নি দেখো, আমাদের এই চালের দিকে তো কোনো পানি পড়ছে না। চালটা কি ফুটো? তবে কি ভালো হয়ে গেল? কি সব বলছো তুমি? চালের ফুটো ভালো হবে কি করে? মনে হয় লাউয়ের পাতাগুলোর কারণেই বৃষ্টির পানি পড়ছে না। হ্যাঁ গো গিন্নি, তুমি একদম ঠিক কথা বলছো। আমারও তাই মনে হচ্ছে। কাল সকালে দেখলেই বোঝা যাবে। এরপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা বাইরে গিয়ে দেখে হ্যাঁ গো গিন্নি, এই দেখো লাউ পাতাগুলো যে পুরো চালে যে ঘিরে রেখেছে গো গিন্নি। এজন্যই কাল বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা পেলাম। এ যে আমাদের লাউ পাতার ঘর। লাউয়ের গাছটা এখানে রোপণ করে অনেক ভালো হয়েছে। হ্যাঁ বাবা, এই গাছ আমি এনেছিলাম আর আমি এখানে রোপণ করেছি। হ্যাঁ রে মা, তুই খুব ভালো করেছিস। আমাদের অনেক বড় উপকার হলো, বুঝলি? না হলে এই বৃষ্টির পানিতে আমাদের ভিজতে হতো। তাহলে বাবা, এখন তো আমাদের কোনো অসুবিধা হবে না, আর বৃষ্টির পানিও পড়বে না। হ্যাঁ রে মা, একদম ঠিক বলছিস। হ্যাঁ গো গিন্নি, তোমার রান্নাটা হলো? আমায় খেতে দাও, আমার যে কাজে যেতে হবে। হ্যাঁ গো, রান্না হয়েছে। তোমরা বাবা মেয়ে বসো, আমি এখনই খাবার আনছি। এরপর রাকেশের বউ তাদের জন্য খাবার নিয়ে আসে আর সবাই একসাথে বসে খাবার খেয়ে নেয়। এরপর রাকেশ জমিতে যায়। আরে দাদা, তোমার ফসল তো এবার বেশ ভালো হয়েছে। হ্যাঁ দাদা, সবই ভগবানের আশীর্বাদ। বেশ বেশ, খুব ভালো। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। এভাবেই কিছুদিন যাওয়ার পর রাকেশ তার ফসল বাড়িতে নিয়ে এলো। এরপর সেগুলো বাজারে ভালো দামে বিক্রি করে দিল। আর এভাবে তারা লাউ পাতার ঘরে সুখে শান্তিতে থাকতে লাগলো।